আজকের আমাদের পাঠের বিষয় হচ্ছে দশম শ্রেণী অদল-বদল গদ্য। এই অদল-বদল গদ্যটি লিখেছেন গুজরাটি সাহিত্যিক পান্নালাল প্যাটেল। পান্নালাল প্যাটেল গুজরাটি সাহিত্যে এক উল্লেখযোগ্য নক্ষত্র। তার বিখ্যাত দুটো কাব্যগ্রন্থের নাম হচ্ছে আসমানি নজর, জিন্দেগি কা খেল। আসমানি নজর, জিন্দেগি কা খেল। 1985 সালে মানাভি বাবাই এই কাব্যগ্রন্থ লেখার জন্য জ্ঞানপীঠ পুরস্কারে ভূষিত হয়েছিলেন পান্নালাল প্যাটেল। সামাজিক জীবনের যে রীতিনীতি, আমাদের দেশের যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য, এই ধ্যান ধারণার সবসময় সমর্থন করে গেছেন পান্নালাল প্যাটেল। গান্ধীজির আদর্শ, ভারতবর্ষের যে আত্মা, সেই আদর্শকে, সেই আত্মাকে তার সাহিত্যের মাধ্যমে ফুটিয়ে তুলতে চেয়েছেন পান্নালাল প্যাটেল। তারই একটি কাব্যগ্রন্থ হচ্ছে স্টোরিজ ফর কিডস। স্টোরিজ ফর কিডস এই নামে একটি গল্প সংকলন থেকে এই আমাদের অদল-বদল গল্পটিকে তর্জমা করা হয়েছে। তাহলে অদল-বদল গল্পটির মূল গ্রন্থ হচ্ছে স্টোরিজ ফর কিডস নামক গল্প সংকলন। মূল গ্রন্থ প্রত্যেকে খুব ভালো করে লক্ষ্য করো, স্টোরিজ ফর কিডস নামক গল্প সংকলন। গল্পটি ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করেছেন অর্ঘ্য কুসুম দত্তগুপ্ত। অর্ঘ্য কুসুম দত্তগুপ্ত এটাকে তর্জমা করেছেন। আজকে এই ক্লাসে আমরা বইটা তোমরা একটু খোলো, তাহলে দেখো প্রথম যে লাইন আছে, হোলির দিনের পড়ন্ত বিকেল, এইখান থেকে আমরা তার ঠিক পরের পাতায় 111 নম্বর পাতায় যে যেদিকে পারে পালিয়ে গেল, এই অংশটুকু আমরা এই ক্লাসে পাঠ করব। তাহলে আমরা গল্পটা একবার পড়া শুরু করি। হোলির দিনে পড়ন্ত বিকেলে নিম গাছের নিচে গায়ের একদল ছেলে জড়ো হয়ে ধুলো ছুটোছুটি করে খেলছে। হাত ধরাধরি করে অমৃত ও ঈশা ওদের কাছে এলো। দুজনের গায়ে সেদিনকার তৈরি নতুন জামা, রং, মাপ, কাপড় সব দিক থেকেই একরকম। এরা দুজনেই একই স্কুলে, একই ক্লাসে পড়ে। রাস্তার মোড়ে এদের বাড়ি দুটো মুখোমুখি। দুজনের বাবাই পেশায় চাষি, জমিও প্রায় সমান সমান। দুজনকে সাময়িক বিপদ আপদে সুদে ধার নিতে হয়। বলতে গেলে ছেলে দুটো সবই একরকম, তফাৎ শুধু এই যে অমৃতের বাবা, মা আর 3 ভাই রয়েছে, হিসাবের আছে শুধু তার বাবা। লক্ষ্য করো, প্রথমেই যখন গদ্যকার দুটো চরিত্রকে তুলে আনছেন, হিসাব এবং অমৃত, এই দুটো চরিত্র একই জায়গায় থাকে, কিন্তু এই দুটো চরিত্রের যে সামাজিক অবস্থান, তাদের পারিবারিক অবস্থান, তাদের যে অবস্থা, তার একটা বর্ণনা দিয়ে দিচ্ছেন। ভালো করে এই জায়গাটাকে লক্ষ্য করো যে বলতে গেলে ছেলে দুটোর সবই একরকম, তফাৎ শুধু এই যে অমৃতর বাবা, মা আর 3 ভাই রয়েছে, হিসাবের আছে শুধু তার বাবা। দুই বন্ধুতে মিলে শান বাঁধানো ফুটপাতে এসে বসতে ওদের এরকম পোশাক, একরকম পোশাক দেখে দলের একটি ছেলে বলল, ঠিক তোরা দুজনে কুস্তি করতো, দেখি তোরা সত্যি তো সমান সমান না একজন বড় পালোয়ান। দেখো, কুস্তি মানে হচ্ছে মল্লযুদ্ধ। এটি ফার্সি একটি শব্দ। আমি প্রথম বন্ধনীতে দেখো ফা শব্দটাকে লেখা আছে, এটা ফার্সি একটি শব্দ, সেই জন্য এখানে লিখে দেওয়া আছে ফা। কুস্তি শব্দের অর্থ হচ্ছে মল্লযুদ্ধ। কুস্তি শব্দটি একটি ফার্সি শব্দ। গুজরাটে কুস্তি একটি বিশেষ খেলা। কুস্তির মধ্যে আমরা প্রথমে যদি ভাবতে আরম্ভ করি যে মারামারি, তা ঠিক নয়। কুস্তি হচ্ছে একটি খেলা গুজরাটে। একসময় বাংলাতেও কুস্তি হতো, তোমরা জানো, এবং আমাদের রবীন্দ্রনাথের যে ঠাকুর বাড়িতে নিয়মিত কুস্তি চর্চা করতে আর কি। আরেকটি ছেলে চেঁচিয়ে উঠলো, লড়ে যা তোরা, বেশ মজা হবে। ঈশা অমৃতের দিকে তাকালো। অমৃত দৃঢ় স্বরে বলল, না, তাহলে মা আমাকে ঠ্যাঙাবে। ঠ্যাঙাবে মানে হচ্ছে মারবে। অমৃত অত জোর দিয়ে বলার কারণ ছিল, বাড়ি থেকে বেরোবার সময় ওর মা সাবধান করে দিয়েছিলেন, নতুন জামা পাওয়ার জন্য তুমি কি কাণ্ডটাই না করেছিলে। এখন যদি তুমি জামা ময়লা করে বা ছিঁড়ে আসো, তাহলে তোমার কপালে কি আছে মনে রেখো। অমৃত সত্যি তার বাবা মাকে খুব জানিয়েছিল। শোনা মাত্র অমৃত ফতোয়া জারি করে দিল, ঠিক হিসাবের মতো জামাটি না পেলে ও স্কুলে যাবে না। ফতোয়া, ফতোয়া শব্দটির অর্থ হচ্ছে নির্দেশ বা আদেশ। এটি আরবি শব্দ ফতওয়া। আরবি শব্দ ফতওয়া। লক্ষ্য করো, ফতোয়া শব্দের অর্থ নির্দেশ বা আদেশ। আর মানে হচ্ছে আরবি শব্দ। আরবি ফতওয়া শব্দ থেকে ফতোয়া শব্দটি এসেছে, যার অর্থ হচ্ছে আদেশ বা নির্দেশ।
ইসাব এবং অমৃত এত দৃঢ় বন্ধনের বন্ধু যে অমৃতর মতো যদি সে পোশাক না পায় তাহলে দুঃখিত ইসাবের মতো আবার ওই জায়গা থেকে বলুন, ফতোয়া হলো ওই টাইমটা হলো, তারপর থেকে বলুন। হ্যাঁ, ইসাবের মতো যদি সে জামা না পায় তাহলে অমৃত স্কুলে যাবে না, এরকম একটি যে সে কি করলো, জারি করলো তার বাড়িতে, বা ফতোয়া দিল বা নির্দেশ দিল বা আদেশ দিল। ওর মা ওকে অনেক বুঝিয়েছিল ইসাবকে খেতে কাজ করতে হয় বলে ওর জামা ছিঁড়ে গেছে, আর তোরটা তো প্রায় নতুনই রয়েছে, মোটেই না বলে কাঁদতে কাঁদতে অমৃত জামার একটা ছেঁড়া জায়গায় আঙুল ঢুকিয়ে আরো ছিঁড়ে দেয়। তার জামাটা অল্প ছেঁড়া ছিল, সে কি করে মাকে দেখানোর জন্য সে আঙুলটা ঢুকিয়ে দিয়ে আরো ইচ্ছা করে টেনে সেই জায়গাটা ছিঁড়ে দিল, কারণ তার একটি নতুন জামা চাই। মা তখন ওকে বেকায়দায় ফেলার জন্য বললেন, নতুন জামা দেবার আগে ইসাবের বাবা ওকে খুব মেরেছিলেন, তুইও সেরকম মার খেতে রাজি আছিস? অমৃত এতেও কিছু বাবুতে রাজি নয়। ও মরিয়া হয়ে বলল, ঠিক আছে আমাকে বেঁধে রাখো, মারো, কিন্তু তোমাকে ইসাবের মতো একটা জামা আমার জন্য জোগাড় করতেই হবে। ইসাবের মা এসব ঝামেলা থেকে বাঁচবার জন্য বললেন, ঠিক আছে তোর বাবাকে গিয়ে বলবে। অমৃত জানতো মা না বললে ওর বাবার রাজি হওয়ার সম্ভাবনা খুবই কম, কিন্তু অত সহজে হাল ছাড়ার পাত্র সে নয়। ও স্কুলে যাওয়া বন্ধ করে দিল, খাওয়া ছেড়ে দিল, রাত্রিরে বাড়ি ফিরতে রাজি হলো না। তোমরা দেখবে যে এই যে বাচ্চা যারা শিশু, যারা এই অমৃতর মতো ছেলেরা, বা তোমরাও দেখবে কখনো কখনো জেদ করার সময় তোমরা বিভিন্ন রকম মা বাবাকে দাবি করো, ঘরে রাগ করে খাওয়া ছেড়ে দাও, বা স্কুল যাবে না, বা আমি পড়বো না, বা আমি কোচিং যাবো না। এই যে স্বাভাবিক শিশু মনস্কর যে জেদ, সেই জেদটাকে আমরা কোথাও কোথাও অমৃত চরিত্রের মধ্যে খুঁজে পাই, এবং সেটাকে কি করে লেখক দেখো খুব সুন্দর করে ফুটিয়ে তোলার চেষ্টা করছেন। শেষমেশ ওর মা হাল ছেড়ে দিয়ে অমৃতের বাবাকে ওর জন্য নতুন জামা কিনে দিতে রাজি করালেন। এরপর উনি গিয়ে ইসাবের বাবার গোয়ালঘর থেকে লুকিয়ে থাকা অমৃতকে বাড়ি নিয়ে এলেন। সুন্দর সাজগোজ করে বাড়ি থেকে বেরিয়ে অমৃতর একেবারেই ইচ্ছে ছিল না জামা কাপড় নোংরা হয় এমন কিছু করতে। বিশেষ করে ইসাবের সঙ্গে কুস্তি লড়তে তো একেবারেই গড়রাজি। গড়রাজি শব্দটার মানে হচ্ছে নিমরাজি, মানে হচ্ছে যে তার দেখো মানে তার সে অনিচ্ছুক, গড়রাজি মানে হচ্ছে অনিচ্ছুক, মানে তার হালকা ইচ্ছে আছে খেলা, কিন্তু সে ভেতর থেকে চাইছে না খেলতে। এমন সময় ছেলে ছোকরার দঙ্গল থেকে একজন এসে হাত দিয়ে অমৃতর গলা জড়িয়ে ধরে বলল, এসো আমরা কুস্তি লড়ি। এই বলে সে অমৃতকে খোলা মাঠে নিয়ে এলো। অমৃত ওর বাঁধন কেটে বেরোবার চেষ্টা করতে করতে বলল, দেখ কালিয়া, আমি কুস্তি লড়তে চাই না, আমাকে ছেড়ে দে। তাহলে অমৃত আর ইসাব একসাথে এসেছিল, অমৃত বা ইসাব কেউ লড়তে চাইছিল না, কিন্তু ওদের অন্যান্য ছেলের দল থেকে একজন এসে ইচ্ছে করে কাঁধে হাত দিয়ে তাকে কুস্তি খেলার জন্য প্ররোচনা দিতে শুরু করলো। কালিয়া তোকে ছাড়লই না, বরং ছুঁড়ে মাটিতে ফেলে দিল। এটা কুস্তির একটা খেলার অংশ, সেরকম ছুঁড়ে ফেলে দিল। ছেলের দল আনন্দে চেঁচিয়ে উঠল, কালিয়া জিতেছে, অমৃত হেরে গেছে, কি মজা কি মজা। ইসাবের মেজাজ চলে গেল। ও কালিয়ার হাত ধরে বলল, আর আমি তোর সঙ্গে লড়ব। লক্ষ্য করো যে এই দুজন বন্ধু, তাদের বন্ধনটা এত নিবিড় যে যখনই অমৃতকে ইচ্ছে করে টেনে নিয়ে গেল, তখনই কিন্তু কি করলো ইসাব, সে দেখছে আমার বন্ধুকে টেনে নিয়ে যাচ্ছে, ফলে ইসাব কিন্তু নিজে থেকে আবার কি করলো, কুস্তি লড়তে আরম্ভ করলো। আমাদের লক্ষ্য করতে হবে ইসাবের পরিবারে আছে কিন্তু শুধু তার বাবা, তার মা, তার পরিজন বলতে আর কেউ নেই। সে হচ্ছে একমাত্র মাহীন, তার সে কোনোদিন মাতৃত্বের স্নেহ পায়নি। ও কালিয়ার হাত ধরে বললো, আয় আমি তোর সঙ্গে লড়বো। কালিয়া ইতস্তত করছিল, কুস্তি শুরু হয়ে গেল। ইসাব ল্যাং মারতে কালিয়া ব্যাঙের মতো হাত ছড়িয়ে পা ছড়িয়ে মাটিতে পড়ে গিয়ে চেঁচাতে লাগলো। তামাশা করে হলেও এখন ব্যাপারটা ঘোরা হয়ে পড়ছে, এবং কালিয়ার বাবা মা এসে ওদের পিটুতে পারে বুঝতে পেরে সবাই যে যেদিকে পারে পালিয়ে গেল। লক্ষ্য করো এই যে অংশটুকু আমরা পড়লাম, এটি হচ্ছে গল্পের প্রথম অংশ। গল্পের প্রথম অংশে আমি কিছু আভাস তোমাদের দিতে চাই, যে আভাসগুলো আমি পরের ক্লাসে আমি আরো বিস্তারিত আলোচনা করব। লক্ষ্য করো পান্নালাল প্যাটেল সম্পর্কে আমি বলতে গিয়ে বলেছিলাম যে পান্নালাল প্যাটেল ভারতের যে ধর্মনিরপেক্ষতার দৃষ্টিভঙ্গি, ভারতবর্ষের আত্মা যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য, এই ধ্যান ধারণার পৃষ্ঠপোষকতা করেন, দৃঢ় সমর্থক ছিলেন পান্নালাল প্যাটেল। পান্নালাল প্যাটেল অমৃত হিসাবে গল্প লিখতে গিয়ে হঠাৎ জামাকে কেন টেনে আনছেন? জামা ছাড়াও তো
অন্য কোনো বস্তু নিয়েও এই ঝগড়াটা বা এই অশান্তিটা বা অন্য কিছু নিয়ে জেদ করতে পারো। একটা কারণ হতে পারে যে সেই সময়ের জীবনের যে সরল জীবনযাপন বাচ্চাদের, তখন তোমাদের মতো তোমরা যেভাবে হাতে মোবাইল ফোন ব্যবহার করো বা তোমাদের হাতে যেভাবে ইলেকট্রনিক্স আছে, তোমাদের কাছে যেভাবে দামি খেলনা আছে, সেটা হয়তো তখনকার জীবনে বাচ্চাদের কাছে ছিল না। তাদের কাছে বিলাসিতা বলতে হয়তো একটা নতুন জামা, এটা ঠিক। তাছাড়াও জামার কি অন্য কোনো রূপক আছে, আমাদের কিন্তু ভাবতে হবে। তোমরা একটু ভাবো, আমরা পরের ক্লাসে এটা নিয়ে খুব বিস্তারিত আলোচনায় যাব। আপাতত এই ক্লাসে এই অংশটুকু এতটুকুই। তোমরা প্রত্যেকে খুব ভালো থাকো, সাবধানে থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো, আর ঘরে বসে মন দিয়ে পড়াশোনা